আধুনিক বিশ্বের অনেক দেশেই এখনো রাজাদের শাসন চলে। এমন একজন রাজার ছোট মেয়ে যে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিল। রাজকীয় পরিবেশ তার কাছে মোটেও ভালো লাগতো না, তাই সে আমেরিকায় গিয়ে সাধারণ মানুষের মতো একটি ভাড়া বাড়িতে থাকতো। তবে পার্শ্বরাজ্যের রাজকুমার রাজকুমারীকে না দেখেই তাকে পছন্দ করে বসে। যে রাজকুমারের সাথে আবার রাজকন্যার বড় বোনের বিয়ে ঠিক হয়েছিল। এরপর কি হয়েছিল, শেষে কি হবে সেটি আপনার ধারণার বাইরে। আজকে আমরা এমন একটি চমৎকার মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একটি দম্পতি ডেসমন্ড ও মারিয়ার এঙ্গেজমেন্টের দৃশ্য দেখানো হয়। তবে এই দম্পতি সাধারণ কেউ ছিল না। মারিয়া ছিল আলমেনিয়া রাজ্যের রাজকন্যা এবং ডেসমন্ড ছিল ভার্সুটি রাজ্যের প্রিন্স। তবে মারিয়ার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই বিয়েতে তার মোটেও ইন্টারেস্ট ছিল না। দুই রাজ্যের দুই রাজা তাদের ছেলে মেয়েদের একে অপরের সাথে বিয়ে দিয়ে তাদের মধ্যে থাকা শতবর্ষের শত্রুতা শেষ করতে চায়। আসলে আজ থেকে প্রায় 300 বছর আগে আলমেনিয়া ও ভার্সিটি দুই রাজ্য এক ছিল, কিন্তু একটি ঝগড়ার কারণে একটি রাজ্য দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এই 300 বছরে দুই রাজ্যের অনেকেই দুঃখ কষ্ট সহ্য করেছে। একসাথে কাজ করলে সেটি কতটা সহজে সম্পূর্ণ হয়ে যায় এই বিষয়টি তারা এখন ভালোই বুঝতে পেরেছে। এই জন্য তারা দীর্ঘদিন ধরে পুষে রাখা রাগকে এবারে বন্ধুত্বে পরিণত করতে চায়, আর সেই বন্ধুত্বকে সম্পর্কে রূপ দিয়ে দুই রাজ্য আবার এক হতে চায়। কিন্তু সমস্যা হলো দুটি রাজ্য এক হয়ে গেলে তো রাজা একজনই থাকবে, তবে বর্তমান দুই রাজাই পরবর্তী রাজা হতে চায়। এই জন্যই এই বিষয়টি অনেকদিন ধরে আটকে রয়েছে। যাই হোক, দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। এই বিয়েতে ডেসমন্ড তো খুশিই ছিল, কিন্তু মারিয়ার ডেসমন্ডকে একদমই পছন্দ হয়নি। তাই সে বিয়ের দিন সকালে বিয়ে করবে না এটা জানিয়ে দেয় এবং একজন প্লাম্বারকে বিয়ে করে নেয়। সত্যি বলতে তারা দুজনে অনেকদিন ধরে রিলেশনে ছিল। এতে করে ভার্সিটি রাজ্যের ইজ্জতের ফালুদা হয়ে যায়। দুই রাজ্যের লোকেরা বন্ধুত্ব হওয়ার পরিবর্তে একে অপরের জানের শত্রু হয়ে যায়। এখন কি করা যায় এটি ভেবে ডেসমন্ডও প্রচুর চিন্তিত ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, মারিয়ার ছোট একটি বোন রয়েছে যে আমেরিকায় থাকে। সে কখনোই তার রাজ্যে আসেনি, কারণ রাজাদের লাইফস্টাইল তার একদমই পছন্দ না। তুমি তাকে কনভিন্স করে বিয়ে করে ফেলো, এভাবে দুই রাজ্য এক হতে পারবে। এই কথা শুনে ডেসমন্ড বলে, ঠিক আছে, আমি তাহলে তাকেই বিয়ে করব। জলদি খবর নাও তাকে কিভাবে কনভিন্স করা যায়। সিন কাট করে আমাদের মারিয়ার ছোট বোনকে দেখানো হয়, যার নাম জেনিফার। আজকে জেনিফারের প্রচন্ড মন খারাপ ছিল, কারণ তার বয়ফ্রেন্ড আজকে তার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছে। এই জন্য কান্নাকাটি করে সে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে। জেনিফার আমেরিকাতে তার বান্ধবী এলির সাথে একটি ভাড়া বাড়িতে থাকতো। তবে জেনিফার যে একজন রাজকুমারী এই কথা সে এলিকে বলেনি। এলি জেনিফারকে বলে, একটি ছেলের জন্য কান্নাকাটি করে নিজের সময় কেন নষ্ট করছো? একজন যাবে তো 10 জন আসবে। চলো চলো, জলদি রেডি হও, কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তুমি কি ভুলে গিয়েছো আজকে আমাদের একটি ইম্পর্টেন্ট মিটিং রয়েছে? আসলে তারা দুই বান্ধবী মিলে একটি চ্যারিটি চালায়। তারা অন্য লোকেদের কনভিন্স করার চেষ্টা করে যাতে তারাও তাদের চ্যারিটিতে টাকা পয়সা দান করে। এই জন্য জেনিফার মুড ফ্রেশ করে মিটিং এ চলে আসে। তবে এখানে এসে আবার তার মুড খারাপ হয়ে যায়, কেননা এখানে সে অনেক আশা নিয়ে এসেছিল, কিন্তু কেউ তার চ্যারিটির জন্য একটি পয়সাও দেয়নি। তখন তারা মন খারাপ করে বাড়ি ফিরছিল, কিন্তু এলির মনে হয় কেউ যেন তাদের ফলো করছে, কেউ তাদের অপহরণ করতে পারে। এই ভেবে সে বেশ ভয় পেয়ে যায়। কিন্তু জেনিফার একদম কুল ছিল, কারণ সে মনে করেছিল তার রাজ্যের কেউ হয়তো তার সাথে কথা বলতে এসেছে। তবে জেনিফার তাদের সাথে কথা বলতে চাচ্ছিল না, তাই সে তাদের ইগনোর করে নিজের রাস্তায় চলতে থাকে। কিন্তু কিছু দূর যেতেই ভার্সিটি রাজ্যের গার্ডরা তার রাস্তা আটকে বলে, আমাদের ভার্সিটি রাজ্য থেকে আপনাকে নিয়ে যেতে পাঠানো হয়েছে। জেনিফার তো যেতে চাচ্ছিল না, কিন্তু গার্ডদের রিকোয়েস্টের কারণে সে যেতে রাজি হয়। জেনিফার তার সাথে এলিকেও নিয়ে যায়। এরপর তারা ভার্সিটি রাজ্যে পৌঁছালে ডেসমন্ডের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আমাদের প্রিন্স ডেসমন্ড আপনার সাথে কিছু কথা বলতে চায়। তাদের সাথে এসব কি ঘটেছে এটা ভেবে এলি তো হয়রান হয়ে যায়। জেনিফার বলে, এলি তুমি চাপ নিও না, আমি পরে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। এরপর তারা ডেসমন্ডের সাথে দেখা করতে চায়। ডেসমন্ড জেনিফারকে বলে, দেখো, তোমার বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তুমি নিশ্চয় জানো। তবে সে শেষ মুহূর্তে আমাকে রিজেক্ট করে দেয় আর অন্য কাউকে বিয়ে করে নেয়। এখন এই বিষয়টা আমাদের দুই রাজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি জানো। এই কথা বলে সে জেনিফারকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। এই ঘটনায় জেনিফার যেন চমকে ওঠে, কেননা সে এখনো বিয়ের জন্য প্রস্তুত ছিল না। তবে সে তো ডেসমন্ডকে মুখে মুখে নাও করতে পারবে না। এই জন্য সে তাকে বলে, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আমার একটু সময় লাগবে।
আমি খুব তাড়াতাড়ি আমার সিদ্ধান্ত তোমাকে জানাবো। এই বলে জেনিফার সেখান থেকে চলে যায়। ডেজমন্ড তো ভেবেই পাচ্ছিল না যে জেনিফার যদি তাকে না করে দেয় তাহলে সে কি করবে। দুই রাজ্যের এক হওয়ার কোনো রাস্তায় আর খোলা থাকবে না। এদিকে এলি জেনিফারের উপর একটু রেগেছিল। সে জেনিফারকে বলে, তুমি আমার সাথে এতদিন ধরে রয়েছ, অথচ আমাকে একবারও বলনি তুমি একজন প্রিন্সেস। তুমি কি জানো তুমি একটি আজব ক্যারেক্টার। মানুষ বিলাসবহুল জীবনযাপন করতে কত কিছু করে, আর তুমি রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে আমাদের সাথে একটি ভাড়া বাড়িতে থাকো। আমার মতে তোমার ডেজমন্ডের অফার অ্যাকসেপ্ট করা উচিত। জেনিফার বলে, তুমি ডেজমন্ডের সম্পর্কে কিছুই জানো না। সে আগাগোড়া একজন মেশিনের মতো মানুষ। সে যদি এক গ্লাস পানীয় পান করে তাহলে সেটি সে শিডিউল মেনে পান করে। তারপর তার গার্ডরা সারাক্ষণ তার আশেপাশে ঘুরতেই থাকে। বিন্দু মাত্র প্রাইভেসি থাকবে না আমাদের জন্য। এই জন্য আমি তাকে আপাতত রিজেক্ট করতে চাই, কিন্তু এই বিষয়টিও আমার হাতে নেই। আমি মানা করতে চাইলে আমাকে পরিবার থেকে প্রেসার দেওয়া হবে। তার উপর আবার বড় বোনের বিয়ে হয়ে গেছে। এখন তো আমাকে বিয়ে করতেই হবে। আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। এলি বলে, এভাবে এত ভেবে কাজ নেই। একবার ডেজমন্ডের কাছাকাছি গিয়ে তো দেখো। হতেও তো পারে তুমি ডেজমন্ডকে যেমনটা ভাবছো সে সেরকম না। এই জন্য ডেজমন্ডকে ভালোভাবে জানতে জেনিফার ও তার কাছাকাছি আসার সিদ্ধান্ত নেয়। এই জন্য জেনিফার পরদিন ডেজমন্ডের মহলে যায়। ডেজমন্ড জেনিফারকে এইখানে দেখে অনেক খুশি হয়ে যায়। সে ভাবে জেনিফার হয়তো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই সে এখানে এসেছে। এই জন্য ডেজমন্ড মহলে বিশাল একটি পার্টির আয়োজন করে, যাতে সে জেনিফারকে সুন্দর করে একটি ট্রিট দিতে পারে। কিন্তু জেনিফার সবার আগে ডেজমন্ডের গার্ডদের বাহিরে পাঠিয়ে দেয়। এরপর সে ডেজমন্ডকে বলে, আমার তো গার্ডের সাথে থাকা পছন্দ না, চলো শুধু তুমি আর আমি বাইরে গিয়ে ঘুরে আসি। ডেজমন্ড বলে, গার্ডদের সাথে না নিয়ে গেলে আমার বিপদ হতে পারে। জেনিফার বলে, আচ্ছা তাহলে তুমি যা করো সবকিছু কি গার্ডদের বলে করো? নিজে কি কিছুই করতে পারো না? একবার বাইরে বেরিয়ে তো দেখো বাইরের মানুষ কতটা শান্তিতে ঘোরাফেরা করে। এইসব কথা শুনে ডেজমন্ডেরও বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়। তাই সে সবার থেকে লুকিয়ে জেনিফারের সাথে বাইরে ঘুরতে বের হয়। জেনিফারের কথাই ডেজমন্ড আজ জীবনের প্রথমবার গার্ডদের ছাড়া ঘুরতে বের হয়েছে। এতে জেনিফারও অনেক খুশি হয়। তারা দুজনে আজকে অনেক মজা করে, সারা শহর ঘুরে বেড়ায়, খেলাধুলা করে, নতুন নতুন মানুষদের সাথে কথা বলে। এই বিষয়গুলো ডেজমন্ডের কাছে অনেক ভালো লাগে। তাই সে জেনিফারকে বলে, এটি আমার জীবনের ভালো লাগার শ্রেষ্ঠ একটি সময়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি আমার সাথে না থাকতে তাহলে আমি এই সময়টার গুরুত্ব কখনোই বুঝতে পারতাম না। এদিকে এরা তো বেশ মাস্তিতে ঘুরে বেড়াচ্ছিল। ওইদিকে ডেজমন্ডকে মহলে না পেয়ে তার অ্যাসিস্ট্যান্ট খবরের নিউজে ছাপিয়ে দেয় যে প্রিন্সেস ডেজমন্ডকে কেউ অপহরণ করে নিয়েছে। জেনিফার এই নিউজ দেখে তখনই ডেজমন্ডকে নিয়ে মহলে ফিরে আসে। সে সবাইকে বলে, দেখো প্রিন্সকে এইভাবে বাইরে নিয়ে যাওয়ার আইডিয়াটা আমি বের করেছিলাম। আমি দোষ করেছি, তোমরা চাইলে আমাকে শাস্তি দিতে পারো। ডেজমন্ড বলে, জেনিফার আমাকে জোর করে মহলের বাইরে নিয়ে যায়নি, বরং আমি ইচ্ছে করেই তার সাথে বাইরে গিয়েছিলাম, যাতে একজন সাধারণ মানুষের মতো সবার সাথে মিশতে পারে। ডেজমন্ডের এই সহজ স্বীকারোক্তি জেনিফারের কাছে ভালো লাগে। তখনই সে এঙ্গেজমেন্টের জন্য রাজি হয়ে যায়। কিন্তু বিয়ের জন্য তার আরেকটু সময় লাগবে, যাতে সে ডেজমন্ডকে আরো ভালো করে জানতে পারে। আর এঙ্গেজমেন্ট হয়ে গেলে জেনিফার ডেজমন্ডকে খুব ভালো করে বোঝার সুযোগ পাবে। এই জন্য কয়েকদিন পর ধুমধাম করে দুজনের এঙ্গেজমেন্ট হয়ে যায়। দুই রাজ্য এক হওয়ার প্রথম ধাপ ছিল ডেজমন্ড ও জেনিফারের এঙ্গেজমেন্ট, যেটা এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। যাই হোক, এঙ্গেজমেন্টের সাথে সাথেই জেনিফার সব জায়গায় ভাইরাল হয়ে যায়। সবাই নিউজ করছিল যে কিভাবে সে একজন প্রিন্সেস হয়েও দীর্ঘ 20 বছর সবার সাথে সাধারণ মানুষের মতো লুকিয়েছিল। এরপর জেনিফার ডেজমন্ডের প্যালেসে আসে। এখানে তাকে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়। রাজকুমার ডেজমন্ড সত্যি সত্যি একজন ভদ্রলোক ছিল, কেননা এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পরও সে জেনিফারের পারমিশন ছাড়া তার রুমে প্রবেশ করে না। সে জেনিফারকে অ্যাডজাস্ট হওয়ার সময় দিচ্ছে। এরপরে সে জেনিফারের সাথে গিয়ে কথা বলার চেষ্টা করে। এদিকে ডেজমন্ডের সাথে কয়েকদিন সময় কাটিয়ে জেনিফারের মনে হচ্ছে ডেজমন্ড তো ভালো মনের একজন মানুষ। সে মেয়েদের সম্মান করতে জানে, সবার খেয়াল রাখার চেষ্টা করে, জেনিফারের প্রাইভেসির খেয়াল রাখে। এই জন্য জেনিফার নিজে থেকে ডেজমন্ডের সাথে কথা বলতে যায়। ডেজমন্ড জেনিফারকে মহলের ছাদে নিয়ে আসে। এখানে তারা আকাশের চাঁদ তারা দেখতে দেখতে গল্প করে। ডেজমন্ড বলে, আমি তোমার বড় বোনকেও এভাবে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু তার হয়তো আমাকে পছন্দ হয়নি। সে আরো হ্যান্ডসাম কাউকে চেয়েছিল, আর আমি তো অতটা হ্যান্ডসাম না। যাই হোক,
যা হবার ভালো হয়েছে। সে নিজের মনের বিরুদ্ধে আমাকে বিয়ে করে হয়তো ভালো থাকতে পারতো না, আমিও তাকে কষ্ট দেখলে ভালো থাকতে পারতাম না। তবে তোমার সাথে সময় কাটিয়ে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। আমার তো মনেই নেই শেষ কবে আমি এভাবে ছাদে বসে আকাশের চাঁদ তারা দেখেছিলাম। তোমার সাথে সময় কাটিয়ে আমার ছোটবেলার পুরনো স্মৃতি মনে পড়েছে। যদিও আমি এখনো জানি না তুমি আমাকে পছন্দ করো কিনা, তুমি বিয়ের জন্য হ্যাঁ বলবে নাকি না বলবে। তবে অল্প সময়ের জন্য হলেও তোমার জন্য আমার দুনিয়া বদলে গিয়েছে। পৃথিবীর প্রতি আমার ভালো লাগা সৃষ্টি হয়েছে। ডেজমন্ডের মুখে এইসব কথা শুনে জেনিফার ইমোশনাল হয়ে যায়। এখান থেকে সে ডেজমন্ডকে পছন্দ করতে শুরু করে, কিন্তু তখনও সে ডেজমন্ডকে নিজের ভালো লাগার বিষয়টা জানে না। আসলে সে রাজাদের মতো জীবন এখনো পছন্দ করে না। একজন মানুষ যে সাধারণভাবে থাকুক আর রাজমহলে থাকুক, সে সঠিক একজন পার্টনার পেলে সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন খুশি থাকতে পারবে। কি ঠিক বলেছি তো বন্ধুরা? এই বিষয়টি ঘটেছিল জেনিফারের সাথে। বিষয়টি সে রিয়েলাইজ করতে পারে। একটি রাজ্যের একজন প্রিন্সেস সাধারণ জীবনযাপনের তাগিদে আমেরিকার একটি ভাড়া বাড়িতে থাকতো। বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার কারণে সে ডিপ্রেশনে ছিল। তবে বয়ফ্রেন্ডকে সে ফিরে পাক আর নাই পাক, ডেজমন্ডকে একবার হারিয়ে ফেললে তার মতো আর হয়তো ভালো আর একটি মানুষ খুঁজে পাবে না। জেনিফার এই বিষয়টি ভালো করেই বুঝতে পেরেছে। এই জন্যই জেনিফার ডেজমন্ডকে বিয়ের জন্য হ্যাঁ করে দেয়। এরপর দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। এখানে দুই রাজ্যের দুই রাজা ও তার পরিবারের লোকজন মিলিত হয়েছে। খাবার টেবিলে বসে তারা কথা বলছিল। আসলে এখানে কথা কম, তর্কই বেশি হচ্ছিল। দুই রাজ্য মিলিত হলে পরবর্তী রাজা কি হবে এই নিয়ে তারা কথা বলছিল, কিন্তু কিছুতেই কোনো সিদ্ধান্ত আসতেছিল না। এই জন্য জেনিফার তার বাবা ও ডেজমন্ডের বাবাকে সামনাসামনি নিয়ে বসায়। সে তাদের দুজনকে জিজ্ঞাসা করে, আচ্ছা, একে অপরের নাম শুনলে আপনাদের মনে কোন কথাটা সবার আগে আসে সেইটা আপনারা আগে বলুন। ডেজমন্ডের বাবা বলে, তোমার বাবার নাম শুনতেই সবার আগে আমার একজন বড় ভাইয়ের চেহারা ভেসে আসে। সে আমার এগিয়ে চলার শক্তি। সে আমার থেকে বয়সেও অনেক বড়। আমি তাকে সম্মান করি। আমাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না, কিন্তু রাজা হবার পর থেকে কেন জানি না আমরা শত্রু হয়ে গেছি। এখন জেনিফারের বাবা বলে, ডেজমন্ডের বাবাকে দেখলে একজন ভালো বন্ধুর চেহারা আমার সামনে আসে। এমন একজন বন্ধু যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। দুজনের মতামত শুনে জেনিফার বলে, আপনারা একে অপরকে কতটা বিশ্বাস করেন, এতটা ভালোবাসেন, তাহলে নিজেদের মধ্যে এতটা ভুল বোঝাবুঝি কেন? আপনাদের দুজনকেই একসাথে হয়ে এই নতুন রাজ্যটি চালাতে হবে। একটি রাজ্যে একজন রাজাই থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং দুই রাজা মিলে একটি রাজ্যকে চালালে সেটারও ভালো চলতে পারে। এই কথা শুনে সবাই ইমপ্রেস হয়ে যায় ও জেনিফারের পরামর্শ মেনে দুই রাজ্য বন্ধু হয়ে যায়। বড় মজলিসে দুই রাজা ঘোষণা করে, আমরা চাই আমাদের ছেলে মেয়ে বিয়ে করুক এবং বন্ধুত্বের সম্পর্কটা আত্মীয়তে পরিণত হোক। তবে তারা বিয়ে করবে কিনা সেটি তাদের নিজেদের সিদ্ধান্ত। আমরা পরিবার থেকে তাদের বিয়ের ওপর কোনো প্রেশার ক্রিয়েট করব না। তবে এই কথা শুনে ডেজমন্ড উদাস হয়ে যায়। সে মনে মনে জেনিফারকে বলতে চাচ্ছিল, তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু এই কথা বলতে সে সাহস পাচ্ছিল না, কেননা সে মনে করছিল জেনিফার হয়তো তাকে পছন্দ করবে না, শুধুমাত্র পরিবারের সম্মানের খাতিরে তাকে বিয়েতে সম্মতি দিয়েছে। এই জন্য সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ডেজমন্ডকে এইভাবে চলে যেতে দেখে জেনিফারও মন খারাপ হয়ে যায়। সেও মনে মনে ডেজমন্ডকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু বাস্তবে সেটি হয়ে ওঠে না। জেনিফারকে এরকম মনমরা দেখে এলি আসল বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছিল। এই জন্য সে জেনিফারকে বলে, তুমি যদি ডেজমন্ডকে নিজের করে পেতে চাও তাহলে এটি তোমার জন্য শেষ সুযোগ, জলদি যাও আর ডেজমন্ডকে আটকাও। এই কথা শুনে জেনি আর দেরি না করে একটি স্কিটি নিয়ে তখনই বেরিয়ে পড়ে ডেজমন্ডকে আটকানোর জন্য। এদিকে ডেজমন্ডও অনেকটা রাস্তা চলে এসেছে, তার আর কোনো কিছুতেই মন বসছিল না। সে নিজেকে বলে, জেনিফার আমাকে রিজেক্ট করলে করবে, কিন্তু আমার মনের কথা আমি তাকে অবশ্যই জানাবো, যাতে এই বিষয়ে আমাকে সারা জীবন ধরে পস্তাতে না হয়। এই জন্য সে গাড়ি থেকে নেমে উল্টো পথে হাঁটা ধরে। কিছু দূর এগিয়ে গেতেই একে অপরকে দেখতে পায়। দুইজন দুজনকে এভাবে দেখে তাদের খুশির সীমা থাকে না। ডেজমন্ড জেনিফারকে এভাবে আসতে দেখে বুঝে যায় জেনিফার তাকে পছন্দ করে। সেই সাথে জেনিফারও ডেজমন্ডকে এভাবে আসতে দেখে বুঝে যায় ডেজমন্ডও তাকে ছাড়া থাকতে পারবে না। এই জন্য সবাইকে ছেড়ে এইভাবে চলে এসেছে। এরপর ডেজমন্ড জেনিফারকে সুন্দর করে প্রপোজ করে, আর জেনিফারও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর আর কি হবার, যা হবার তাই হয়। ধুমধাম করে দুজনের বিয়ে হয়ে যায়। আর এরকমই সুন্দর একটি হ্যাপি এন্ডিং দেখিয়ে আমাদের এই মুভিটিও শেষ হয়ে যায়।
গাইস আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখেই ফেললে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।